জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জুলাই সনদে নোট অব ডিসেন্টকে উপেক্ষা করে ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি সংশোধনের দাবি জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে জহুর হক চৌধুরী মিলনায়তনে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কারা বিভক্তির সৃষ্টি করেছে সেটি সবাইকে উপলব্ধি করতে হবে। একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নির্বাচিত সরকার বৈধতা না দেয়া পর্যন্ত জুলাই সনদ বৈধতা পাবে না। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট আদায় সময় করার পরিস্থিতি এখন নেই। জাতীয় নির্বাচন আয়োজনে বিলম্ব হলে আরও ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হবে বলেও সতর্ক করেন তিনি। একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে, তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না। আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি দলের হয়ে সুপারিশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মাধ্যমে জাতির মধ্যে বিভক্তি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশ বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে বিএনপি হতাশ। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে, তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই আমি দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে। জাতীয় নির্বাচন কোনো কারণে না হলেও জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, তাই সবার আগে এটি বাস্তবায়ন হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথের ইলেকট্রাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিওফোর্ড অ্যান্ড্রুজের সঙ্গে নেতৃত্বে বাংলাদেশের সফররত প্রতিনিধি দলের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া যথার্থ। গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয় জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটিও সমাধান হতে হবে। অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্যেই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল।
গণভোটের তারিখ ঘোষণা যতই বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার দুপুরে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরেই গণভোটের দাবি করেন তিনি। দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এই অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা তাদের। জানান, নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির নিকট স্মারকলিপি দেবে ৮ দল। আগামী ৩ নভেম্বর আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদে এনসিপির স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত আকারে কিন্তু বোর্ডের মধ্যে যেতে হবে, হা বা না ভোটে। তো সেই জন্য আমরা মনে করি ঐক্যমত কমিশন এনসিপির কথাকেও তারা প্রাধান্য দেয়নি, কারণ আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, জামায়াতেরও নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপিরও নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে কারোই তো তারা নোট অফ ডিসেন্ট নেয় না, আর আমরা কি বসে আছি যে আমাদের নোট অফ ডিসেন্ট নেয় নাই? এই জন্য তারা প্রস্তাবনায় প্রাধান্য দিয়েছে জনগণকে, আর গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। ফলত দলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক, লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে। বিএনপি পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু করেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে মঙ্গলবার জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা পরিকল্পিত ছিল বলে এদিন আদালতকে জানান তিনি। বলেন, শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছেন। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানফির আহমেদ। এর আগে 16 অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজ এই মামলার 2 জন সাক্ষীর জবানবন্দি চলছে। গত 21 অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল। পরে তাদের জেরা করে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 18 জন। মামলায় 16 আসামির মধ্যে গ্রেফতার আছেন 8 জন। তাদের মধ্যে শেখ আফজালুর হক রাজসাক্ষী হয়েছেন। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হালিশহর সেনানিবাস আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান, যেখানে 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। একই দিনে সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। সকালে হালিশহর আর্টিলারি প্যারেড গ্রাউন্ডে
গার্ড অফ অনার প্রদান ও কুচকাওয়াজে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় নবনিযুক্ত 2 কর্নেল কমান্ড্যান্টকে পরিয়ে দেওয়া হয় কর্নেল রেঞ্জ ব্যাচ। পরে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালনে সৈনিকদের প্রতি আহ্বান জানান তারা। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানোয় নগরীর ডাবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট বড় বেশ কয়েক ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া যায়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের 4 আগস্টে নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান নামের 2 আন্দোলনকারী। সে সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল। আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনী যেটা হলো যে গ্লক পিস্তল যেটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি, বাংলাদেশ পুলিশও অন্যান্য বাহিনী এগুলো আপনারা ব্যবহার করে থাকে। সেটার এমুনিশন আমরা কিছু পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শর্ট গানের কিছু, আমরা হলো যে পিলেট আমরা পেয়েছি, এই যে পেয়েছি আমরা হলো গ্লক পিস্তলের কিছু আমরা এমুনিশন পেয়েছি, 7.62 যেটা স্মল আর্মস সেটার আমরা এমুনিশন পেয়েছি, একাধিক এমুনিশন পেয়েছি। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন যে বিক্ষোভকারীরা কি বলছেন, এখন কি কি দাবি জানাচ্ছেন তারা? সামনে সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের যে নগর ভবন আছে সেখানে এখানে যারা শ্রমিক আছেন তারা কিন্তু সকাল থেকে তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু এখানে উপস্থিত আছেন। মূলত দৈনিক মজুরি ভিত্তিতে তারা কিন্তু কাজ করে থাকে। নগরের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নগরের অন্যান্য যে পরিচ্ছন্নতা থেকে শুরু করে যে কাজগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা কাজ করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করার পরেও এখন পর্যন্ত তাদের যে ন্যায্য বেতন সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলেও তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়ে সেই দাবি কিন্তু জানাচ্ছেন। এবং তারা আরেকটি অভিযোগ করছেন, যেহেতু 30-35 বছর ধরে তারা এখানে কর্মরত অবস্থান আছে এবং তাদের সরকারি যে নির্ধারিত বেতন ভাতা সেটি কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। বর্তমানে তারা যে বেতন ভাতাটি পান সেটি হচ্ছে 484 টাকা বেতন তারা পান। তবে তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে সরকার নির্ধারিত 750 টাকা যেটি নির্ধারণ করা আছে সেই টাকা যাতে তাদেরকে দেওয়া হয় এটি কিন্তু তারা দাবি করছেন। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছে যে তারা এখানে সকাল থেকে অবস্থান করে এবং সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছেন তারা সকল মিলে আজকে কিন্তু কর্মবিরতিও কিন্তু ঘোষণা করেছেন। পাশাপাশি প্রশাসনের কাছে তাদের যে দাবি সেটি হচ্ছে অন্য কোনো দাবি তারা এখানে তুলছেন না, শুধুমাত্র বেতন ভাতা যাতে বৃদ্ধি করা হয় সেই দাবিটাই তারা কিন্তু এখন পর্যন্ত অটল আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কথা বলা হয়নি, তবে এর আগেও তাদের সঙ্গে এই দাবি নিয়ে বসেছিলেন তারা এবং কোনো ধরনের সুরাহা না পেয়ে গতকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই এখানে আমরা যারা এখানে কর্মচারী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটুকুই তারা আজকে এখানে এসে দাবি তুলছেন। তবে তাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় সেই ক্ষেত্রে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে পরবর্তীতে কঠোর ধরনের তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করবেন। যেহেতু এখন পর্যন্ত নগর ভবন থেকে বা নগর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি বা কোনো ধরনের সুরাহার বিষয়ে কোনো কথা হয়নি, যার কারণে তারা এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। যেহেতু অল্প সময় আছে এবং তাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস আসেনি, সেই ক্ষেত্রে তারা তাদের দাবি দাওয়া নিয়েই এখন পর্যন্ত অটল আছেন। সামনে রাজশাহীর সিটি কর্পোরেশন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মজুরি ভিত্তিক শ্রমিকরা আন্দোলন করছে, এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। ক্যারিবিয়ান অঞ্চলে ইতিহাসের অন্যতম ভয়াবহ হারিকেন মেলিসার আঘাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ঘণ্টায় 295 কিলোমিটার বেগে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেনটি জ্যামাইকা উপকূলে আঘাত হানে।
এরপর সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি ৩ মাত্রায় রূপ নিয়ে জ্যামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। হ্যারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকা সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা দিয়েছে। জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল সহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেলিসার আঘাতে জ্যামাইকায় ৩ জন, হাইতিতে ৩ জন এবং ডোমিনিকান রিপাবলিকানে 1 জনের মৃত্যু হয়েছে। আল নাসরের হয়ে আবারও ব্যর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আল ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে তার দল। এ নিয়ে সৌদি আরবে পা রাখার পর থেকে 13টি আসর খেলে সবকটিতে ব্যর্থ হলেন পর্তুগিজ তারকা। মঙ্গলবার রাতে সাবেক সতীর্থ করিম বেনজেমার দল আল ইত্তিহাদের মুখোমুখি হয় ক্রিস্টিয়ানোর আল নাসর। CR7 ছাড়াও এই দলে আছেন সাদিও মানে, জুয়াও ফিলেক্সের বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। তারপরেও বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে জিততে পারেনি আল নাসর। ম্যাচের 15 মিনিটে গোল করেন ইত্তিহাদকে এগিয়ে দেন করিম বেনজেমা। প্রথমার্ধে সেই গোল শোধ করেন অ্যাঞ্জেলো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হোসেম আওয়ারের গোলে লিড নেয় ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আহমেদ আল জুলাইদান লাল কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় ইত্তিহাদ। এরপর প্রাণপণ চেষ্টা চালালেও আর গোল শোধ করতে পারেনি আল নাসর। 2022 সালের শেষ দিকে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে 13টি টুর্নামেন্ট খেললেও কোনো ট্রফি জিততে পারেনি রোনালদো। শেষ করছি এখন চারিদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।